আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ভাবতেও পারি না তুমি এতটা নীচ। কি করে পারো একটা মেয়ের জীবন নষ্ট করতে? আবার এমন ভান করছো যেন তোমার কোনো ভুল নেই। বাহ! আমি ওনার দিকে তাকাতেই দেখি ওনার চোখ সম্পূর্ণ লাল, চোখে মুখে কাঠিন্যতায় ঘেরা। আমি ব্যথাকাতর শব্দ করে বললাম, আহা আমার লাগছে, প্লিজ দূরে সরুন। আমি কারোর জীবন নষ্ট করিনি, কেন ভুলভাল কথা বলছেন? উনি আমাকে আবার দেয়ালের সাথে চেপে ধরে বললেন, ও, আমি ভুলভাল কথা বলছি? হ্যাঁ, আর তুমি যা করছো তা সব ঠিক, তাই না? ইচ্ছে করছে তোমাকে এখানে মেরে পুঁতে দিই। আমি আটকে উঠে ওনার দিকে তাকাতেই দেখি উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে ওদিক ফিরে আছে। আমি বাকশূন্য হয়ে রইলাম। একটা দিন আগেও আমি মনে করতাম উনি আমায় পছন্দ করেন, কিন্তু আমি সম্পূর্ণ ভুল। উনি তো আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আমার ভেতরে আর কোনো ইমোশন কাজ করছে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। এরপর উনি যা বললেন তাতে আমার চোখ বড় বড় হয়ে গেল। তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে। আমি তোমাকে 1 বছরের জন্য বিয়ে করব। 1 বছর পর বিনা শর্তে তোমাকে আমি মুক্তি দেব। তুমি আমার থেকে 1 বছর পর মুক্তি পাবে। তখন আমার লাইফে তোমার কোনো ভূমিকা থাকবে না, এমনকি তুমি কখনোই আমার থেকে স্ত্রীর অধিকার পাবে না। আমি কান্না করতে করতে বললাম, প্লিজ আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার এত বড় ক্ষতি করবেন না। উনি মুখ কঠিন করে বললেন, তুমি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ, এতটুকু তো তোমাকে সহ্য করতেই হবে। তা না হলে উনি রাগে কটমট করতে করতে বললেন, তা না হলে এখানে এমন সিন ক্রিয়েট করবো যে তোমার বোনের বিয়ে এখানেই শেষ হয়ে যাবে। তোমার বোন তো আমার আরফানকে খুব ভালোবাসে, তাই না? যদি বিয়েটা ভেঙে যায় তবে তোমার বোনের কি অবস্থা হবে ভেবে দেখেছো? আমি আটকে উঠলাম। উনি আমার সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করেছে। আমি কখনোই আমার বোনের এতটুকু কষ্ট আমি মানতে পারবো না। আমি অনবরত কান্না করেই যাচ্ছি। উনি আবার বললেন, কি আমার শর্তে রাজি? বাধ্য হয়ে রেজিস্ট্রিতে সাইন করতে হলো আমার। শুধু আইনি ভাবে না, ধর্ম মোতাবেকও আমাদের বিয়ে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না 1 বছরের শর্তের বিয়ের জন্য কেন এত পরিপূর্ণভাবে বিয়ে করতে হবে। আর কপাল খারাপ হলে যা হয়, আমাদের বিয়েটা যেন বাচ্চাদের ছেলে খেলাই ছিল। একটা বদ্ধ রুমে আমার আর সাদাত ভাইয়ের বিয়েটা হয়। কান্নার ফলে মাথা ব্যথা করছে, তবুও কান্না থামাতে পারছি না। ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি আমার উপর চরম বিরক্ত। গাড়িতে বসে ফুপিয়ে যাচ্ছি। সাদাত ভাই আমার হাত ধরে ওনাদের বাসায় প্রবেশ করলেন। এই প্রথম আমি এই বাড়িতে এসেছি। এটা আমার আপুরও শ্বশুর বাড়ি। আপুর তো বরণও হয়ে গেছে। সবাই যখন আপুকে নিয়ে ব্যস্ত, তখনই আমাকে নিয়ে ঘরে প্রবেশ করেন উনি। আমার চোখ নিচের দিকে, কিন্তু না তাকিয়েও বুঝতে পারছি সবার নজর আপাতত আমাদের দিকে, এবং সবাই চোখে এক সমুদ্র বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ আছে নাকি তার সন্দেহ আছে। আমি অনবরত ফুপিয়েই যাচ্ছি। সাদিয়া আপু এসে আমাকে একবার দেখেই বললেন, এসব কি সাদ? উনি ভ্রুক্ষেপহীন ভাবে বললেন, বিয়ে করেছি আমরা। সাদিয়া আপুর সাথে সাথে এক চড় বসিয়ে দিলেন ওনার গালে। উনি অবাক চোখে গালে হাত দিয়ে আপুর দিকে তাকিয়ে আছেন। সাদিয়া সাদাতকে থাপ্পড় মারতে সাদাত অবাক হয়ে তাকালো। সাদিয়ার চোখের পানি সে সহ্য করতে পারছে না, তাই মনে মনে সুভাকে এইভাবে জোর করে বিয়ে করার একটা ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছিল, আর তার পরিণতি চোখের সামনে ভাসছে। আচ্ছা সাদিয়া, কি তাহলে সুভাকে মেনে নিবে না? কিন্তু সুভাকে এইভাবে রাখলে আসিফ সুভার ক্ষতি অবশ্যই করবে। কাল যা দেখেছি তাতে ওকে আর বিন্দু মাত্র বিশ্বাস্য আমার হয় না। হ্যাঁ, সাদাত কাল সবটাই দেখেছে, কিন্তু আসিফকে মেরে সিনকেট করলে একে তো তার বোন কষ্ট পেত, দ্বিতীয়ত বিয়েবাড়ির পরিবেশটাই নষ্ট হতো। সাদাত খুবই বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন, তাই একটু নাটক সেও করলো। কিন্তু এখন সবচেয়ে বেশি জরুরি সুভাকে বিয়ে করা। যে করেই হোক সুভাকে রাজি করাতে হবে। অনেকক্ষণ সুভা তার চোখের আড়ালে যদিও লোক ঠিক করা আছে। এদিকে সাদিয়া উঁচু হিল পরে পায়ে মচকা খেতেই সাদাতে স্প্রে করতে নিয়ে আসে। তখনই ওই সব আকাশ পাতাল ভাবছিল সে। কয়েকবার ডেকেও যখন সাদিয়া তার ভাইয়ের কোনো পাত্তা পেল না, তখন দিল এক থাপ্পড়, যদিও আসতে ছিল। হাসতে হাসতে সাদিয়া বলল, কি রে ভাই, কাছে থেকেও সুভার ভাবনায় ডুবে গেলি? সাদাত মুস্কি হেসে বলল, জানিস আপু, মনে মনে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম। সাদিয়া অবাক হয়ে বলল, মনে মনে আবার কাণ্ড ঘটানো যায় নাকি? সাদাত আগের ন্যায় বলল,
যায়। এটা একটা হ্যালুসিনেশনের মতো। ভাবনা এত গভীর হয় যে মনে হচ্ছে সবই বাস্তব। এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে ডিপ্রেসড মানুষের। সাদিয়া হালকা ভুরু কুচকে বলল, তুই কি নিয়ে ডিপ্রেশনে আছিস সাদ? তুই ঠিক আছিস তো? সাদাত হালকা হেসে বলল, জি, আমি বিয়ে করব। যে করে হোক ম্যানেজ কর। আমি সুভাকে আর সময় দিতে পারবো না। বিয়ের পর যত খুশি সময় নিক, আমার কোনো সমস্যা হবে না। প্লিজ দি, মানা করবি না। সাদিয়া বেশ চিন্তিত গলায় বলল, ঠিক কি ঘটেছে তা আমি জানি না, কিন্তু তুই যখন বলছিস অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আঙ্কেল আন্টির এক মেয়েকে বিয়ে দিয়ে তারা কি চাইবেন তাদের অন্য মেয়েকে এত তাড়াতাড়ি বিদায় দিতে? এমনিতেই সুভা অনেক বেশি আদুরে। সাদাত মাথা ঝাঁকিয়ে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না দি। তোর কাছে আমার এই একটা আবদার, প্লিজ। সাদিয়া বেশ চিন্তায় পড়ে গেল। কিভাবে যে তাদের মধ্যে কথা তুলবে তাই ভাবছে সে। রুবাই আর আরফানের বিয়ের সকল রীতি শেষ। এখন দুজনের কবুল বলার পালা। আরফানকে প্রথমে কবুল বলতে বললে সে ধীরে সুস্থেই কবুল বলে। তাকে রুবাইয়া থ্রেট দিয়ে বলেছে অসভ্যের মতো কবুল বললে খবর আছে তার। তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করে কবুল বলল। এবার রুবাইয়াকে বলতে বললে তার মুখ থেকে কিছুই বের হচ্ছে না। এটা দেখে আরফান বেশ বিরক্ত। বিড়বিড় করে বলছে, আমাকে সভ্যভাবে কবুল বলতে বলে নিচে একদম চুপ করে আছে। আরে কবুলটা বলে দাও না, তারপর তোমাকে বাসায় নিয়ে চলে যাই। আমি যে ভাইয়ার মুখের কাছে কান নিয়ে ওনার কথা শুনছি তা বেচারা বুঝতে পারিনি। এত সহজে তো আমি আমার রুবাপুকে ছাড়বো না বলেই হলো, কবুল বললেই বাড়ি নিয়ে চলে যাবেন? আরফান ভাইয়া আমার কথা শুনে বেশ অবাক হয়ে তাকালেন, আর সবাই হেসে দিল। শালিকা আর দুলা ভাইয়ের কাণ্ডে আপুও হালকা হেসে কবুল বলে দিল। হঠাৎ সামনে তাকাতে দেখি সাদাত ভাইয়ার কাঁধে ভর করে সাদিয়া আপু এখানে এসে দাঁড়ালেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আপু তোমার কি হয়েছে, এভাবে দাঁড়িয়েছো কেন? আপু হেসে বলল, আর বলো না, পাটা মুচকে গেছে। টেনশন নিও না, স্প্রে লাগিয়ে নিয়েছি, শুধু হিলটায় সমস্যা হচ্ছে। আমি আপুকে বললাম, আপু আমিও বেশিক্ষণ হিল পরা থাকতে পারি না, তাই সবসময় স্লিপার রাখি। তুমি আপাতত ওইটা পরো, পায়ের ব্যথাটা বাড়বে না। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব উপকার হবে। আমি তাড়াতাড়ি ভাইয়ের কাছে গিয়ে ব্যাগ থেকে জুতোটা নিয়ে আপুকে দিলাম। ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু আমি কিছুই বলিনি। ভাইয়ার ভালোবাসা এখানে যদি ভুলে প্রকাশ করে ফেলে তাহলে সমস্যা। বিয়ের পরে বর কনেকে খাবার দেয়া হলো, তখন থেকে দেখছি এই সাদাত ভাই আমার দিকে তাকিয়েই আছে। উনি কাল আমার সাথে যা ব্যবহার করেছে তার জন্য কোনো ক্ষমা নেই, কিন্তু বরাবরই আমার সাথে কথা বলার চেষ্টা করছে, আর আমি ওনাকে সমানে অ্যাভয়েড করছি। হি হি হি। এবার উনি সবার সামনেই বললেন, সুভা, তোমার সাথে আমার কথা আছে। আমি আশপাশে তাকিয়ে দেখি সব আমার দিকে তাকিয়ে। আপুর দিকে তাকাতেই আমাকে সাদাত ভাইয়ের সাথে যেতে বলল। আমিও ভয়ে ভয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। উনি একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে গেলেন। আমি তো ওনার পিছু পিছু যাচ্ছিলাম, তাও আবার নিজের দিকে চোখ দিয়ে, যার ফলাফল হলো ধপ করে ওনার পিঠের সাথে পুরো নাক মুখে বাড়ি খেলাম। নাক ডলতে ডলতে ওনার দিকে তাকাতেই উনি বললেন, আমার প্রতি সব ভয় কি চলে গেছে? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, না তো, এখন কি বিয়ে বাড়িতেও আপনার থেকে পালাবো? উনি কেন যেন মুচকি হেসে দিলেন, হেসে বললেন, তার মানে তুমি মানছো যে আমার থেকে পালাও? আমি কিছু বললাম না। উনি আমার বললেন, সেই আসার পর থেকে দেখছি আমাকে অ্যাভয়েড করছো কেন? যাও একটু একটু এই সাদাত নামক ব্যক্তিটাকে কম ভয় পেতে শুরু করলাম। উনি তো রীতিমতো আমাকে এসে আবার মনে করিয়ে দিচ্ছে যে আমি ওনাকে ভয় পাই। সাদাত ভাই আবারও বললেন, কি বলো, অ্যাভয়েড কেন করছো? এবার বেশ সাহস জুগিয়ে বললাম, কালকে যা ধমকিয়েছেন, তারপর আপনাকে অ্যাভয়েড করব না তো কি আপনার কোলে চড়ে ঘুরবো? উনি আমার উত্তরে ভ্যাবাচাকা খেয়ে গেলেন। পরক্ষণে বাঁকা হেসে বললেন, আমার কিন্তু আপত্তি নেই, চলবে নাকি কোলে? আমি মুখ কুঁচকে বললাম, ছি। উনি এবার বেশ সিরিয়াস ভাবে বললেন, তোমার সাহায্য চাই। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। আমার সাহায্য উনি চায়, বিষয়টা গোলমেলে। উনি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পেরেছেন, তাই আবার বলল, আজ একটু আমার সাথে বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা আছে।
আমি একটু ভয় পেলাম। আমার সাথে কি কথা? কালকের ওই বিষয়টার জন্য আবার আমাকে শাস্তি দেবে না তো? কিন্তু ওখানে তো আমার দোষ ছিল না, কিন্তু উনি তো আমাকেই দোষী মনে করেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কালকের বিষয় নিয়ে কথা বলবেন তাই না? কিন্তু বিশ্বাস করুন, উনি সত্যিই আমার সাথে মিসবিহেভ করছিলেন। আমি এতটা হ্যারাস কখনো হয়নি। আমি আপনাকে প্রুফও দেখাতে পারি। এই দেখুন, বলেই হাতটা এগিয়ে দিলাম। আমার হাতে আঙুলের কালশিটে দাগ দেখে কেমন যেন আটকে উঠলেন। পরক্ষণে ওনার চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতে লাগলো। উনি আলতোভাবে আমার হাতটা ধরলেন। আমি স্পষ্ট বুঝতে পারছি ওনার হাতটা হালকা হালকা কাঁপছে। আমারও তেমন খেয়াল ছিল না। উনি হাতটা যখন ধরলো, আমি ব্যথা কাতর শব্দ করতেই হাতটা ঘুরিয়ে দেখলেন কেটে যাওয়ার দাগ। কালকেই চুড়ি ভেঙে কাজ ঢুকে যাওয়ার ফলে এই দাগটা এখনো কাঁচা। উনি চমকে বললেন, হাত কাটলো কিভাবে? আমি আমতা আমতা করতে লাগলাম। আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট। কাল চুড়ি খুলতে গিয়ে ভেঙে ঢুকে গেছে। উনি তৎক্ষণাৎ আফসোসের সুরে বললেন, আমারই ভুল, কেন যে কাছের চুড়ি দিতে গেলাম। আমি চমকে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি দিয়েছেন মানে? উনি থতমত খেয়ে আমার হাতটা ছেড়ে বললেন, কিছু না, তুমি তৈরি হয়ে থেকো। এমনিতেও তো রুবাইয়ার সাথে তুমি যাচ্ছ। আমাদের বাড়িতে গিয়েই তোমাকে নিয়ে বের হব, কিন্তু ভুলেও কাউকে বলবে না, ঠিক আছে? আমি দ্রুত মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। উনি চলে যাচ্ছেন, কিন্তু পরক্ষণে আমার মাথায় এলো, উনি কাউকে বলতে কেন মানা করলো? আচ্ছা, উনি আমাকে মেরে টেরে ফেলবে না তো? কিন্তু কেন মারবে? আমি কিছু করিনি। আচ্ছা, উনি আমাকে নিয়ে যাবেনি বা কোথায়? এত এত প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আবার মনে হলো আমার তো একা থাকাটা সেফ না। তাই দ্রুত সাদাত ভাইয়ের পিছু পিছু যেতে লাগলাম। আমিও আপুর সাথেই যাব, কিন্তু তাও আজ বোনের জন্য এত এত কান্না পাচ্ছে যা বোঝানো যাবে না। আমার আবার এক সমস্যা আছে, কান্নার সময় কিভাবে যেন ঠোঁট উল্টে যায়। আজও তার ব্যতিক্রম নয়। আপু, আম্মু, বাবাকে ধরে কান্না আসছে, কিন্তু আমার কান্না দেখে সবাই হেসে দিল। এটা কোনো কথা? আমি কান্না করছি দুঃখের ঠেলায়, আর এরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আপুও হাসছে। আমি মুখ ফুলিয়ে বললাম, যার জন্য আমি কান্না করি সেই দাঁত কেলিয়ে হাসছে। আমি আর কান্নাই করব না। আমার মেকআপও নষ্ট হওয়ার চান্স নেই। এই কথার পর সেখানে হাসির রোল পড়ে গেল। এমনকি গোমরা মুখ সাদাত রহমান সাদও মুচকি হাসছে ঠোঁট চেপে। আপুর সাথে তার শ্বশুর বাড়ি পৌঁছালাম। বাড়িটা মূলত সাদাত ভাইদের, কিন্তু সাদাত ভাইদের ফুপা মারা যাওয়ার পর সাদাত ভাইদের বাবা তার বোন আর ভাগ্নিকে এখানে এনে রেখেছেন। ছোটবেলা থেকেই আরফান ভাইয়া আর সাদাত ভাই একসাথে মানুষ হয়েছে। এদিকে মা হারা সাদাত আর সাদিয়া ফুপুকে পেয়ে যথেষ্ট খুশি, কিন্তু ফুপি মহিলা লোক, বেশি সুবিধার না। আসলে ওনার নেচারটাই কেমন যেন। আমরা দুই বোন কিন্তু আপুকে সে চোখে হারায়, আর আমাকে দুই চোখে দেখতে পারে না। আল্লাহই জানে কারণটা কি। বাড়ির মূল ফটকে পা রাখতেই সবার হইচই শুরু হয়ে গেল। এমনকি পা মচকা নিয়ে সাদিয়া আপু বসে নেই, সেও এদিক সেদিক সামলাচ্ছে। আমি আপুর সাথেই দাঁড়িয়ে আছি, কিন্তু বুঝতে পারছি না সাদাত ভাই কেন দাঁড়িয়ে আছে। একবার খেয়াল করলাম সাদিয়া আপু কিছু একটা ইশারা করলেন, তারপর থেকে উনি খাম্মার মতো দাঁড়িয়ে আছে ওখানে। আপুকে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে আগে কি সব রীতি পালন করলেন। এই সব রীতি ঢাকা শহরে দেখা যায় না বললেই চলে, কিন্তু আপুর শ্বশুরবাড়ির ইচ্ছে তাই এগুলো পালন করলো। আমিও আপুর সাথে এই বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটা ডুপ্লেক্স বাড়ি, একদম নিজস্ব, ভাড়া দেয় না। উপর নিচ এত রুম, সবগুলোই তাদের। বাড়ির পাশের রাস্তা দিয়ে পেছনে গ্যারেজ। বাড়িটার আশেপাশে সুন্দর বাগান আছে, যদিও এইগুলো লক্ষ্য করেছি সকালবেলা, রাতেও খুব সুন্দর দেখা যায়, লাইটিং করা। তাই সবাই আপুকে নিয়ে ব্যস্ত, আমিও বসে বসে সব দেখছি। হঠাৎ খেয়াল করলাম সাদিয়া আপু পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারছে না, তবুও কাজ করছে। আমার ভীষণ খারাপ লাগলো। আমি এগিয়ে গিয়ে আপুকে বললাম, আপু। সাদিয়া আপু ফিরে আমাকে দেখতে পেয়ে মুচকি হেসে বলল, কিছু দরকার সুভা? আমি হালকা মন খারাপ করে বললাম, তোমার পায়ের ব্যথা কতটুকু আছে? আপু হঠাৎ পায়ের দিকে লক্ষ্য করে বলল, ও কিছু না, ঠিক হয়ে যাবে। আমি একটা শ্বাস ফেলে বললাম, স্প্রেটা কোথায়? আপু হেসে বলল, আরে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। যাও ওখানে বসো গিয়ে। আমিও নাচর বান্দা আপুকে টেনে একটা সোফায় বসিয়ে দিলাম। একটা পিচ্চিকে বললাম ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে। ছেলেটা এক দৌড়ে নিয়ে এলো। আমি বক্স খুলে ঔষধটা পেলাম না।
পরক্ষণে মনে পড়লো আমার কাছেই তো জেলটা আছে। ব্যাগ থেকে ক্লোরোফেনাক জেলটা নিয়ে আপুর পায়ে মালিশ করে দিলাম। আশ্চর্যজনক হলেও আপুর পায়ের ব্যথাটা তৎক্ষণাৎ কম হলো। আপু বারবার মানা করছিল, কিন্তু যখন দেখলো ব্যথাটা যথেষ্ট কমে এসেছে, নিজে অবাক হয়ে বলল, সুভা, তোমার হাতে কি জাদু আছে গো? ব্যথাটা অনেকটা কমে গেছে। আমি মুচকি হেসে বললাম, পায়ে ব্যথা পেলে কখনো দৌড়ঝাঁপ করবে না, রেস্ট করবে, দেখবে পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। আর এই দেখো, সোজা ডিরেকশনে পা মালিশ করতে হয়, তার উল্টো হলে পায়ের ব্যথা কমার বদলে আরো বেড়ে যাবে। তাই এটাও একটা ভালো টেকনিক। আপু হেসে দিলেন, কিন্তু রুবাপুর শাশুড়ি আমাকে দেখে মুখ ভেঙচিয়ে বলল, ঢং যত। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। একে তো এখানকার মেহমান, আর দ্বিতীয়ত উনি আপুর শাশুড়ি, তাই চেয়েও কিছু বলতে পারলাম না। অনেকক্ষণ ধরে সাদাত ভাইয়াকে দেখলাম না। উনি হয়তো ভুলে গেছে আমাকে, যেন কোথায় নিয়ে যাবেন। মনে মনে খুশি হয়েছিলাম যে ভালোই হলো উনি ভুলে গেছেন। এমনিতেও এই রাজনীতিবিদদের আমি ভুলক্রমেও বিশ্বাস করি না। এতদিন তো এড়িয়ে চলতাম, কিন্তু এখন তো তাও সম্ভব হবে না। আল্লাহ বাঁচাইলো। কিন্তু ভাগ্য বলেও একটা জিনিস আছে, যেটা বরাবরই আমার খারাপ। হঠাৎ ফোনে মেসেজ আসলো, চুপ করে বাইরের গেটে চলে আসো, আমি আছি এখানে। সাদাত। হ্যাঁ, উনি কোথায় আমাকে সরি বলে রিকোয়েস্ট করবে তা না, ক্ষমতা দেখাচ্ছে। যেতে বললো নাকি থ্রেট দিল সেটা বোধগম্য হলো না। আমার কাছে যেন রাতটা বড্ড স্নিগ্ধ লাগছে, একদম শুভ্র শীতের রাত। চারিদিকে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু এই রাতটা উপভোগ করার বদলে আমি ভয়ই বেশি পাচ্ছি। মন আর মস্তিষ্ক আমাকে খুবই দোটানায় ফেলে দিচ্ছে। তবুও না চাইতেও মনের কথা শুনে বেরিয়ে এলাম। এ বাড়িতে এসেই জামা বদলে নিয়েছিলাম। দরজা দিয়ে বের হতেই দেখলাম বাইরে বেশ কুয়াশা পড়েছে। পড়ারই কথা, কিন্তু ঢাকা শহরে এমন কুয়াশা খুব কমই দেখা যায়। গায়ে একটা শাল জড়িয়ে হাঁটা ধরলাম। আমাকে আসতে দেখে দারোয়ান আঙ্কেল কোনো শব্দ ছাড়াই গেট খুলে দিল। আমিও বেরিয়ে দেখি সাদাত ভাই গাড়ির ভেতরে বসে আছেন। জানালা দিয়ে বললেন আমাকে ভেতরে বসতে। কেন যেন আমিও চুপচাপ বসে গেলাম। উনি আমাকে সিট বেল্ট লাগাতে বললেন। আমিও ভদ্র মেয়ের মতো ওনার সকল কথাই মানছি। উনি খুব ধীরে ধীরে ড্রাইভ করতে লাগলেন। খেয়াল করলাম উনি গায়ে একটা মোটা জ্যাকেট জড়িয়ে আছেন। ওনার এত শীত। বেশ খানিকক্ষণ পর একটা ফাঁকা জায়গায় উনি গাড়িটা থামালেন। আমার কেমন যেন ভয় লাগছিল। এটাই স্বাভাবিক, আমি একা একটা মেয়ে। উনি যতই চেনা হোক না কেন, তাও এভাবে আমার ওনার সাথে আসাটা বোধহয় উচিত হয়নি। মনে মনে নিজেকেই এর জন্য ধিক্কার জানালাম। ভয়ের চোটে আমার হাত রীতিমতো কাঁপছে। আজ আপুর বাসর রাত, তাই তাকে কিছু না জানিয়েই চলে আসাটা উচিত হয়নি আমার। সাদাত ভাই গাড়ি থেকে বেরিয়ে আমাকে নামতে বললেন। আমি একবার ওনার দিকে তাকিয়ে আস্তে করে নেমে গেলাম। বেশ দূরত্ব রেখে চলছি ওনার সাথে। আমি খেয়াল করলাম উনি কোনোভাবেই আমার হাতটা ধরারও ট্রাই করছেন না। আমার থেকে 3 কদম আগে আগে চলছেন, কিন্তু বারবার পেছন ফিরে তাকাচ্ছেন। হঠাৎ খেয়াল করলাম একটা ক্যাফে শপে এসেছি আমরা। উনি দরজা খুলে আমাকে আগে যেতে বললেন। আমিও ওনার কথা মতো ভেতরে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসেছি। আমার হাতে শুধু আমার ফোন। প্রায় 2 মিনিট পর সাদাত ভাই এসে আমার ঠিক অপোজিটে বসেছে। আমি বারবার অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছি। আসলে রিসেপশনের ওখানে একটা লোক বারবার আমার দিকে তাকাচ্ছে। সাদাত ভাই বিষয়টা লক্ষ্য করে উঠে গেলেন। তার ঠিক 1 মিনিটের মাথায় উনি আবার এসে বসে গেলেন। আমার নজর নিচের দিকে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি সাদাত ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ উনি সোজা হয়ে বসে বাইরের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, বি নর্মাল সুহা, আমি কখনো কোনো মেয়ের সুযোগ নিই না, আর আমার সাথে থাকতে তোমার কোনো প্রকার ক্ষতি আমি হতে দেব না। আর ওই ছেলেটা ভুলেও আর কোনো মেয়ের দিকে উল্টাপাল্টা নজরে তাকাবে না। সো তুমি নর্মাল হও আগে। ওনার কথা শুনে যথেষ্ট রিলিফ ফিল করলাম। সত্যি উনি কখনোই কোনো প্রকার বাজে ইঙ্গিত করেননি। আমি ওনার দিকে তাকিয়ে একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কি সাহায্য চান আমার থেকে? উনি মুচকি হাসলেন, তারপর বললেন, সুভা, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমার চোখ বড় হয়ে গেল অবাক হওয়ার কারণে। কি বলছেন এইসব উনি? উনি আমাকে অবাক করে বললেন, তোমার আর আমার বিয়েকে কেন্দ্র করে আমার সবচেয়ে প্রিয় 2টা মানুষের সুখ দুঃখ জড়িয়ে আছে। প্লিজ সুভা, মানা করো না। বিয়ের পর যত ইচ্ছে তুমি আমার থেকে টাইম পাবে। কোনোদিনও তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। তার বদলে শুধু তোমার একটু অ্যাটেনশন চাইবো।
তুমি খুব ভালো করেই জানো আসিফের নজর তোমার উপরে, তাই তোমাকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না। প্লিজ আমাকে বিয়ে করো, সবটা বাস্তবতা দিয়ে ভেবে দেখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। উনি আমাকে ভালোবাসে কথাটা শুনে আমার বিরক্ত হওয়া উচিত ছিল, কিন্তু তার বদলে কেন যেন আমার খুব ভালো লেগেছে। আজ ওনার প্রত্যেকটা কথায় আমি কেন যেন ভরসা খুঁজে পাচ্ছি। ওনার প্রতি ভয়টা উনি নিজ হাতেই কাটিয়ে দিলেন। তবুও এভাবে হুট করে কি আর সবটা হয়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি জানি না এই মুহূর্তে আমার ঠিক কি বলা উচিত, কিন্তু এভাবে হুট করেই তো আর সম্পর্ক হয়ে যায় না। হ্যাঁ, আমি ভাববো, আর আমি সবচেয়ে আগে চাইবো সাদিয়া আপুর জীবনটা আপনি আগে বাঁচান। আপু খুব বড় বিপদে আছে। সাদাত ভাই কিছুক্ষণ ভেবে বললেন, ওকে নিয়ে আমার সবার চিন্তা আগে। আমার মায়ের ভূমিকা পালন করেছে ও, কিন্তু তুমিও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমাকেও বাদ দিতে পারবো না। আর সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি অনুতপ্ত, না চাইতে ওই ব্যবহারটা করতে হয়েছে। ওনার ব্যবহারে আমি বুঝতে পারছি উনি আসলে অনুতপ্ত। আমি কথা ঘুরিয়ে বললাম, একটা কথা বলবো? উনি আমার দিকে একটা কফি এগিয়ে দিয়ে বলল, একটা কেন, হাজারটা বলো। আই এম হিয়ার ফর ইউ। আমি হালকা হেসে কফিতে চুমুক দিলাম। স্বাদটা বেশ ভালো, কিন্তু তবুও মুখটা তিক্ততায় জড়িয়ে গেল। কাপটা হাত থেকে নামিয়ে টেবিলের উপর রাখলাম। একটা শ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে বললাম, আসলে কথাটা আপনি কিভাবে নেবেন ঠিক বুঝতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। সাদাত ভাই আমাকে আশ্বস্ত করে বললেন। নির্দ্বিধায় বলো। আমি নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, আসলে আমার ভাইয়া সাদিয়া আপুকে ভালোবাসে। আমার কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকিয়েছে। আমি ওনার চোখের দিকে একবার তাকিয়ে আবার বললাম, ভাইয়া জানে না যে আপুর বিয়ে ঠিক হয়ে আছে। এই প্রথম আমি কোনো মেয়ের জন্য ভাইয়াকে ভাবতে দেখেছি। অনুষ্ঠানের অধিকাংশ সময় ভাইয়া আপুর দিকে তাকিয়েছিল, এমনকি ভাইয়া তার মনের কথা আমাকে বলেছে। কিন্তু যখন জানতে পারি আপুর বিয়ে ঠিক, আমার মনটা বেজায় খারাপ ছিল, কিন্তু মন থেকে চেয়েছি আপু খুশি থাকুক। তাতে যদি ভাইয়া একটু কষ্ট পায় তো পাক। কিন্তু এই দিনেই আপুর ফিয়ন্সে আমার হাত ধরে এত বাজে কথা বলবে আমি ভাবতে পারিনি। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, থেকে থেকে ঢোক দিচ্ছি। চোখের ওপর ভাসছে ওই কথাগুলো। হঠাৎ কাপ ভাঙার আওয়াজে সামনে তাকাতেই দেখি সাদাত ভাইয়ের হাতে কাপ মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। মূলত উনি কাপটা আছাড় মেরে ভেঙেছে। ওনার চোখ আবার লাল হয়ে উঠেছে। আমার এবার অনেক বেশি ভয় হতে লাগলো। উনি আমার দিকে তাকাতেই আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। উনি শান্ত গলায় বললেন, লুক অ্যাট মি শুভা, তোমার এই স্বভাবটা কবে যাবে? বলেছি না, যখন আমার সাথে থাকবে সব সময় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। আমি আস্তে আস্তে ওনার দিকে তাকালাম। আমি মনে করেছি উনি হয়তো ভাইয়ার কথাটা শুনে রিয়েক্ট করেছেন, কিন্তু আমি ভুল। উনি দু হাতে নিজের মুখটা আবদ্ধ করে একটা শ্বাস ছাড়লেন, তারপর একটা হাসি দিয়ে বললেন, খুব বড় উপকার হলো। তুমি না চাইতেও আমার অনেক বেশি সাহায্য করে দাও। এই সপ্তাহে রুবায়েত ভাইয়ের সাথে সাদিয়া আপুর বিয়ে হবে, কিন্তু আপাতত কথাটা তোমার আর আমার মাঝে থাকবে। আপুকে আগে মানতে হবে। ও আসিফকে খুব বেশি ভালোবাসে, কিন্তু ওই জানোয়ার তার উপযুক্ত নয়। ওর জন্য অনেক বড় সারপ্রাইজ বাকি আছে। খেয়াল করলাম কথা বলতে বলতেই ওনার চোখগুলো আবার লাল হয়ে গেছে। আমি মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলাম। অতঃপর উনি কফির বিল পরিশোধ করে দুজনেই বাইরে এলাম। ফোনের স্ক্রিনে দেখতে পেলাম রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। প্রচুর ঠান্ডা লাগছে, তবু এই শান্ত পরিবেশে ইচ্ছে হলো একটু হাঁটার। আমি সাদাত ভাইয়ের দিকে তাকাতেই উনি বললেন, একটু হাঁটবে আমার সাথে? আসলে এই শান্ত প্রকৃতিতে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাঁটার লোভটা সামলাতে পারছি না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি ওনার প্রিয় মানুষ, কেন যেন ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। এইভাবে সাথে হাঁটার জন্য কেউ পারমিশন চায় নাকি? আমি মুচকি হেসে বললাম, এমনি এমনি হাঁটবো না। উনি ভ্রু কুচকিয়ে বলল, মানে? আমি আবার হালকা হেসে বললাম, মানে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, তাও চকলেট আর বাটার স্কচ ফ্লেভার মিক্স। উনি ভ্রু জোড়া আরো কুচকে বলল, আইসক্রিম এই ঠান্ডায়, তাও রাতে? ইম্পসিবল। কথার তালে তালে মাথাও ডানে বামে ফেরাচ্ছেন। আমি ঠোঁট ফুলিয়ে বললাম, কেন পসিবল নয়? এক কথায় উনি উত্তর দিলেন, তোমার ঠান্ডা লেগে যাবে, এমনি বাচ্চা মানুষ। আমি কোমরে হাত দিয়ে বললাম, এই বাচ্চা মানুষকে কিছুক্ষণ আগে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় মনে ছিল না? দাদাই হেসে উঠলেন, সাথে সাথে বললেন, বিয়ের জায়গায়
আর আইসক্রিম খাওয়া অন্য জায়গায়, দুইটাই ডিফারেন্ট। আমিও নাছোর বান্দা, আইসক্রিম খাবো মানে খাবোই। এবার বেশ ঝগড়ুটে ভাবে বললাম, হয় আইসক্রিম দিন, নয়তো আপনার মাথা খাবো। আপনি আমায় চেনেন না। সাদাত ভাই আমার আচরণে অবাক হয়ে গেছেন। এই আচরণটাই উনি আমার থেকে প্রত্যাশা করে, কিন্তু কোনো না কোনো কারণে উনি আমার ভীত রূপের সাথেই বেশি পরিচিত, যেমনটা আমি ওনার রাগী রূপের সাথে পরিচিত। কিন্তু পার্থক্য হলো আমার ভয়টা ওনার জন্য হলেও ওনার রাগটা আমার জন্য নয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম। আহ, শান্তি! আমি বেশ চওড়া একটা হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, দেখেছেন, আল্লাহই আমার জন্য আইসক্রিমের গাড়ি পাঠিয়েছে। বলেই গাড়িটার কাছে দৌড় দিলাম। উনি পেছন থেকে বললেন, হ্যাঁ, ও ছিলাটা আমি। আইসক্রিম দেখে আমার মাথা ঠিক নেই। সাদাত ভাই এসে পাশে দাঁড়িয়ে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তো আইসক্রিমের দিকে তাকিয়ে আছি। আসলেই বেশি ঠান্ডা পড়েছে, যা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি, কিন্তু আইসক্রিম তো খেতেই হবে। আমি সাদাত ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? সাদাত ভাই দুহাত ঘষে বললেন, এই ঠান্ডায় আইসক্রিম খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আইসক্রিম কোন না? আমি ভ্রু কুঁচকে হেসে দিলাম, হাতে আইসক্রিম নিয়ে বললাম, কথাটা বেশ বললেন, আইসক্রিম কোন না। আমাকে বেশিরভাগ মানুষ আইসক্রিম পাগলি বলে, কিন্তু আপনি তো ইউনিক কিছু বানিয়ে দিলেন। সাদাত ভাই আমার কথায় হেসে দিল। ঠান্ডায় ওনার গোলাপি ঠোঁট সাদা হতে শুরু করেছে। হায় হায়! উনি আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, আচ্ছা, বুঝলাম না, চকলেট আর বাটারস্কচ দুইটা দুই প্রান্তের ফ্লেভার, এই দুইটাকে মিক্স করে কিভাবে খাও? আমি বেশ ভাব নিয়ে বললাম, আমি ইউনিক। উনি তো হেসে দিলেন, বিড়বিড় করে বললেন, আসলেই তুমি ইউনিক, অসাধারণ। ওনার বলা অসাধারণ কথাটা শুনে আমার হঠাৎই তাহসানার কনার সিপ নৌকো গানটা মনে পড়ে গেল। তাই আনমনেই আইসক্রিম খেতে খেতেই গাইতে শুরু করলাম, আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নই, তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়, অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো, উদাস হাওয়ায় ওরে আনমনা। সাদাত ভাইয়ের হাততালিতে আমার হুঁশ ফিরল। এতক্ষণ গানের তালে খেয়ালই ছিল না। জিহ্বায় কামড় দিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে আছে, আর অনবরত হাততালি দিচ্ছে আস্তে আস্তে। আমি লাজুক হেসে বলতে নিলাম। আসলে উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি তোমার এত ভালো একটা অভ্যেস আছে। আমি অন্যদিকে তাকিয়ে হেসে দিলাম। আমি এক হাতে একটা কোন আর অন্য হাতে চকলেট আর বাটারস্কচের মিক্স আইসক্রিম নিয়ে আছি। ফোনটা সাদাত ভাইয়ের কাছেই রেখেছি। হঠাৎ একটা আননোন নাম্বারে কল এলো আমার ফোনে। সাদাত ভাই আমাকে দেখালো। আমি দেখে বললাম, এই নাম্বার আমার চেনা নয়, আর এত রাতে তো কারো আমাকে ফোন দেওয়ার কথা নয়। সাদাত ভাই একবার ফোনের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, কলটা আমি রিসিভ করতে পারি? আমি কিছু না ভেবেই মাথা দুলিয়ে হ্যাঁ বলে দিলাম। উনি কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে কলটা রিসিভ করে কানে ধরলেন। খেয়াল করলাম উনি কিছু বলছেন না, শুধু কানে ধরে রেখেছেন। আমি কিছু বলবো তার আগেই আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরলেন। আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। খেয়াল করলাম ওনার চোখ আবার লাল হয়ে উঠছে, দাঁতে দাঁত চেপে ধরছেন বারবার। হঠাৎ ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিলেন, আর পারলে ফোনটা আছাড় মেরে ভাঙি, কিন্তু আমি চিৎকার করে বললাম, আমার ফোন! উনি ফোনটা আমার হাতে ধরিয়ে হাত থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করলেন। 2 মিনিটে আইসক্রিমটা খেয়ে শেষ করলেন। কিছুক্ষণ পর আমাকে শান্ত গলায় বললেন, এই নাম্বার থেকে আর কখনো ফোন এসেছিল? আমি মাথা ডানে বামে ফিরিয়ে না বললাম। উনি আবার হাত দিয়ে ঠোঁটটা ঘষে কয়েকবার শ্বাস ছাড়লেন। আমি বেশ কৌতূহল নিয়ে বললাম, কে ফোন করেছিল? উনি ওনার আগুন ধরানো চোখ দুটো দিয়ে আমার দিকে তাকাতেই বেশ ভয় পেয়ে গেলাম। উনি ওনার ফোন থেকে কাকে যেন ফোন করে বললেন, একটা নাম্বার পাঠিয়েছি, যে করে হোক কালকে আমার সামনে হাজির করবি, অ্যাট এনি কস্ট। আমি এবার আসলেই বেশ ভয় পেলাম। কে ফোন করেছিল আর এমন কি বললো যার জন্য উনি এত রেগে গেছেন? এই তো বেশ ভালো ছিলেন। আমি আর কিছু বলার সাহস পেলাম না। হঠাৎ আমার মনে হলো আমি কিছু ভুলে গেছি। বেশ জোরেই বলে উঠলাম, আরে আমি তো ভুলেই গেছি। সাদাত ভাই আমার দিকে তাকিয়ে বললেন, কি ভুলে গেছো?
আমি বেশ করুণভাবে বললাম, আপনাদের গেস্ট রুমে আমার চকলেট বক্সটা রয়ে গেছে, কেউ যদি চকলেটগুলো নিয়ে যায়। আমার কথা শুনে উনি কতক্ষণ কপাল চাপড়িয়ে বললেন, যেভাবে চিৎকার করলা ভেবেছি কি না কি হয়ে গেছে। আজব মেয়ে তুমি। আমি এখানে ওনাকে নিয়ে টেনশনে মরে যাচ্ছি আর উনি চকলেট নিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বাসায় চলো, প্রচুর ঠান্ডা লাগছে আমার। আমি দ্রুত মাথা দুলিয়ে হ্যাঁ বলে ওনার সাথে তাড়াতাড়ি চলছি। আসলে গাড়ি থেকে বেশ দূরে চলে এসেছিলাম, এখন আবার গাড়ির কাছে যাচ্ছি। আসলে ঠান্ডায় উনি রীতিমতো কাঁপছে। আমি আমার চাদরটা ওনাকে পরিয়ে দিলাম। ওনার যা অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগলো। তার উপর মেজাজ দেখিয়ে আইসক্রিম খেলো। আজও পাবলিক, উনি আমাকে কি মানা করবে? পারলে আমাকে জাপটে ধরে। ওনার এত ঠান্ডা লাগছে, আমার হাত ধরে রীতিমতো দৌড়াতে শুরু করলেন তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছানোর জন্য। আমিও ওনার সাথে সাথে চলতে লাগলাম। গাড়িতে বসে উনি নিজেকে গরম করার জন্য হাতে হাত ঘষতে শুরু করলো। ওনার নাক লাল হয়ে গেছে। উনি ড্রাইভ কিভাবে করবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর উনি নর্মাল হলেন, কিন্তু নাক মুখ লাল হয়ে গেছে। আমি জানালার গ্লাসগুলো উঠিয়ে দিতে বললাম, উনিও তাই করলেন। আমাকে চাদরটা ফেরত দিতে চেয়েছিলেন, আমি নিইনি। চাদরটা আমার থেকে বেশি আপনার প্রয়োজন, আমি বাসায় গিয়ে নিব। এটাকে আপাতত মাথায় পেঁচিয়ে নিন, ঠান্ডা কম লাগবে। বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে নীরবতা ছিল। নীরবতা ভেঙে আমি বললাম, বাসায় গিয়ে আবার আগে গরম পানি খেয়ে নেবেন। রুমে তো হিটার আছে, তাই না? আমার বেশ চিন্তা হচ্ছে ওনার জন্য। ওনার ঠোঁট ফ্যাকাশে হয়ে আসছে, তার জন্য কথাও বলতে পারছেন না। আমি যা বলছি তার হ্যাঁ হু করে উত্তর দিচ্ছেন। কি যে হবে